আমি যে সরকারের অনুধাবন করতে হবে এইটা কোথায় যায় দাঁড়ায়, সবাই লুজার হবে একটা সময়, সবাই লুজার। কারণ এই গাড়িগুলোও ফেলবে না, কেটে এগুলো ইকোনমি বানাবে, তখন অটোমেটিকলি প্রাইস একদমই ডাউন, সবাই শেষ। তখন আর ভালো গাড়ি বলেন কোনো গাড়ি আনার প্রতি কেউই আগ্রহ করবে না। এখনই তো যে মার্কেট, তাতে কেউ আগ্রহ করতেছে না। তাহলে আপনি বলেন, কারণ ঢাকা কক্সবাজারে 1000-1200 টাকা কিছু মানুষ হয়তো বা বলতেছে, কিন্তু বাস্তব প্রেক্ষাপট তো বুঝতেছে না, ব্যবসা করে কয় টাকা কি করবে। এখন ব্যাপার হচ্ছে যে জিনিসটা টাকার ব্যাপারও তো বলতেছেন আপনি, বলেন যে দেশে বলেন বিদেশে বলেন, কোন প্রতিষ্ঠানটা ব্যবসা করতে গেলে ব্যাংক থেকে লোন নেয় না? আমি তো জানি যে ইউরোপে বাধ্যতামূলক আপনার লোন নিতেই হবে, তো বাংলাদেশে আপনি বলেন ব্যাংকিং সেক্টরে যে অবস্থা, আপনারা যে বলতেছেন যে বাইরে থেকে, আমার কথা হচ্ছে বাস্তবসম্মত চিন্তা করতে হবে। আমি আপনি বলে আপনি সুইজারল্যান্ডের মতো ভাবলে হবে না, আমার দেশ আমার পরিস্থিতির কথা চিন্তা করতে হবে। এই যেখানে আমি 24 ঘন্টা বিদ্যুতের কোনো গ্যারান্টি পাই না, হ্যাঁ, তো এখন যে জিনিসটা, আমি যে গাড়িগুলো আনবো আমার কে লোন দিবে? কোন ব্যাংক দিবে আমার লোন? আপনি আমার দেখাই দেন যে এই ব্যাংক লোন দিবে, আমি নিয়ে আসবো গাড়ি, আমি কালকে যাই নিয়ে আসবো। আপনি আমার বলেন যে একটা ব্যাংকের অবস্থা অত ভালো না। ব্যাংকে তো যেটা ধরেন মানে কি বললাম, যেমন ওই যে চিটাং এর যেই ইয়ারা পাইকারি বিক্রেতা, ওরা এখন ব্যাংকে দিলে ব্যাংক লোন দিবে না। আপনি ব্যাংকে যদি বলেন যে এটা 100% এখানে আপনার ফিরে আসবে, কামব্যাক করবে টাকা, ওই তারপরে ব্যাংক দিবে না, কারণ নাই তার কাছে টাকা। তাই সেইখানে আমি গাড়ির ক্ষেত্রে যদি করি, সে কখনোই করবে, কখনোই করবে না, কখনোই দিবে না আমার। তাইলে আমার পক্ষে সম্ভব এই দেখা যাচ্ছে এখনো ধরেন 20টা গাড়ি ধরেন এই যে 60-70 কোটি টাকা দিয়ে গাড়ি আনা, আইনা ব্যবসা করা, আপনি আমার এটা ইনশিওর করতে পারবেন যে ব্যবসা দিতে পারবেন? আমার কথা হয়েছে মার্কেট নাই। আমি তো এটাই বললাম, কেউ সাংঘর্ষিক না হয়ে পরিপূরক হওয়ার চিন্তা করে বাস্তবসম্মত। আপনার কথা হচ্ছে আইফোন তো দারুণ, নাম্বার 1 ব্র্যান্ড। তা এখন আপনি আমারে বলেন বাংলাদেশে কয়জন আইফোন ইউজ করে? আপনি আমাকে বলেন কয়জন ইউজ করে? তো তাহলে এইটা সাস্টেন সবাই করতে পারবে? আমি তো বিদেশে দেখছি প্রত্যেকটা মানুষের কাছে আইফোন, অথচ ব্র্যান্ড। তো আমি এখন যদি প্রেশার দিই যে বাংলাদেশ মানে আইফোন ইউজ করতেই হবে, কালকে দিকে সরকার করতেই হবে, এটা ব্র্যান্ডের জিনিস, বা এই যে সবাই যদি আমারে বল ভাই এই ব্র্যান্ড ইউজ করতে হবে, হ্যাঁ আমার কাছে টাকা থাকতে হবে তো ভাই, আমার কাছে পয়সা থাকতে হবে না? আমার কাছে তো পয়সা থাকতে হবে। পয়সা থাকলে আমি ভালো জিনিস, আমি যদি পয়সা থাকে তো আমি সুইজারল্যান্ডে যাই থাকি, বাংলাদেশ থাকি না। বাংলাদেশে তো আপনার ধরেন প্রত্যেকটা দেশেই যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রত্যেকটা গভর্নমেন্টে, মানে প্রত্যেকটা সরকারের বাইরের দেশে। আমাদের দেশে আপনারা সরকার থেকে কোনো ধরনের কি সাপোর্ট পাচ্ছেন না? সহযোগিতা আসলে ব্যাপার হচ্ছে সাপোর্ট পাচ্ছে কি, জিনিসটা হচ্ছে বাংলাদেশের সরকার আর বাইরের সরকার যদি বলেন অনেক পার্থক্য। কেন? বাংলাদেশের সরকার মৌলিক চাহিদা নিয়েই তো ব্যস্ত। যেমন আপনার মৌলিক চাহিদা কি? আপনার বিদ্যুৎ, এটা মৌলিক চাহিদা, এটা ছাড়া আপনি অচল। গ্যাস একটা মৌলিক চাহিদা, এটা ছাড়া আপনি অচল। এরপরে হচ্ছে নাগরিক যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এটা ছাড়া আপনি অচল। তো সরকার তো মেইন মৌলিক চাহিদাগুলোই তো ফিল আপ করতে হিমশিম খাচ্ছে। তো এইটা তো পরের ব্যাপার। কিন্তু আমার কাছে এটাই অবাক লাগলো যে নেসেসারি যেগুলো দরকার, যেমন আমি অটোরিকশার কথা বলতেছি না যে কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের তো সরকারের ট্যাক্স দিই, একটা রুলস মেনটেন করি আমরা সব কিছু। আমাদের গাড়িতেও যে এসি গাড়িতে স্লিপারও যায় সব এলিট যাত্রীগুলো, অথচ আপনি দেখেন অটোরিকশাগুলোকে বন্ধ করতে পারতেছে। এটাও তো একটা মৌলিক চাহিদার ভিতরে। আপনার অটোরিকশার ভিতরে এমন পাইছেন যে স্লিপার গাড়িতে যাচ্ছে, গাড়িতে ছিনতাই করে ফেলছে ড্রাইভার দিয়ে, কিন্তু অটোরিকশা ওই কিন্তু ছিনতাই গাড়ি। তো তাইলে আপনি ওগুলোই তো বন্ধ করতে পারতেছেন। আমার কাছে সরকার মানে অবাক লাগতেছে, মৌলিক যেগুলো এগুলোই তো এসেন্সিয়াল জিনিসগুলোই তো দিতে পারতেছে না। তো এটা পারতি না, গরিবের ঘোড়া রোগের মতো। আচ্ছা, তাহলে এখন এটার ভবিষ্যৎ আসলে কি হতে পারে, বা এখন আসলে কি মনে করতেছেন? যে জিনিসটা যদি বন্ধ করে দিচ্ছে খারাপ হবে, ভালো হবে।
যদি বন্ধ করে দেয় এমন তো না যে যাত্রী কমপ্লেন দিচ্ছে, এটা তো হয়তোবা কিছু হয়তোবা দেখা যাচ্ছে আপনার স্বার্থন্বেষী মহল আছে, হয়তোবা তাদের কারণে এই জিনিসটা হয়তোবা বিভ্রান্তিকর একটা অপপ্রচার করছে। কিন্তু তারপরও কি আপনি যদি অপপ্রচার হইতো বা খারাপ হইতো তাহলে যাত্রী যাচ্ছে কেন? আপনি আমারে বলেন যে কেন যাচ্ছে যাত্রী। মানে যাত্রী তো কিছু কিছু ফ্যাসিলিটি অবশ্যই পায়, যেমন বয়স্ক মানুষ আছে, যারা Facility অসুস্থ মানুষ অসম্ভব যারা আছে রকম। তারা শুয়ে যেতে পারে, অসম্ভব এরকম রকম পায়। এরকম অসম্ভব। এটা তো একটা আপনি বড় যে বলতেছেন বিষয়। যে জিনিসটা এই পর্যন্ত স্লিপার গাড়ি কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি আমাদের বলেন। আজকে তো 5-7 বছর হয়েছে, আপনি হাতে গোনায় 50টাও দেখাইতে পারবেন, কিন্তু আপনি নন এসি ইকোনমি আমি 1000টা দেখাইতে পারবেন, এসি ইকোনমি 1000টা দেখাইতে পারবেন। ইভেন একটা জিনিস কি, আপনার যদি খুব স্বাস্থ্যবান হন, স্বাস্থ্যবান আপনার ধরেন একটা বাচ্চার অনেক স্বাস্থ্য, এই বাচ্চাটার ওজন ধরেন 30 কেজি, আরেকটা বাচ্চার ওজন হচ্ছে 7 কেজি, তো কে দৌড়াবে আগে? 7 কেজি। অবশ্যই 7 কেজি। পাতলা জিনিস আগে, ভারী জিনিস। স্লিপারটা তো হেভি জিনিস, এটা চাইলেও পারে না, সম্ভব হয় না। আপনার বেডের ওজন যে হাইট, ও চাইলেও 80-র উপরে উঠতে পারে না, হয়ই না। কিন্তু নন এসিগুলো 120 বাতাসের মতো টানে, তখন এটা কি উচিত? না, এটা তো তাহলে অবশ্যই উচিত। আপনি রেকর্ড দেখেন। আমার কথা হচ্ছে কোনো না, কোনো দেখা যাচ্ছে মানে কোনো মানে কোনো পক্ষে না, আপনি রেকর্ডটা অ্যানালাইসিস করেন কোনটাই না, রেকর্ড ঘাটলে তো মানে কিছুই করে নেই, তেমন কিছুই নেই। তুলনামূলক স্লিপার অ্যাক্সিডেন্টের হার কম। হার একদমই কম। আপনার যদি ওইটার যদি অন্য গাড়িগুলোর যদি আপনার দেখা যাচ্ছে 100 ভাগ হয়, এটার আপনার 10%ও পাবেন। কিন্তু তারপরে এটা কিছু সেফটি গুরুত্ব দেওয়া দরকার। সেফটির, হ্যাঁ, এইটা করতে পারে। আমি তো অস্বীকার করতেছি না। আপনি আমার নীতিমালা দিয়ে দেন, আমি করে দিব। আপনি আমারে বলেন তুমি এইভাবে চলো, এইভাবে করো। যেমন আমাদের ধরেন বললেন যে তুমি ডিউটিতে আসো, এখন আপনি আমার কোনো টাইম বললেন না, তখন আমি আসলাম, হয়তো বা দেখা যাচ্ছে সন্ধ্যায় আসলাম, বিকালে আসলাম, কিন্তু আপনি যখন বললেন এই খবরটা সকালে যদি আসো 6টার ভিতরে আসতে হবে, বিকেলে আসলে 3টার ভিতরে আসতে হবে, আপনি নীতিমালা দিয়ে দিয়েছেন, আমি তো ওই ডিসিপ্লিনে আসবো। এখন আপনি আমার এইভাবে বললে তো হবে না, নীতিমালা দিয়ে দিন, আমি তো এগ্রি, আমি তো সহমত, আমি তো চাই। কিন্তু আপনার তো নীতিমালা না দিয়ে যদি আমরা ডাইরেক্ট বলে যে হবে না, কীভাবে হবে? ওই যে ওই রকমই যে চাকরি আসবা, কিন্তু আপনার টাইম বলে নেই আমার। এখন আমি কীভাবে বুঝবো কখন আসবো, কখন কী করবো? শুনতে হবে সবাইটা যে এই টাইমের থেকে এই টাইমে আসবা, এই টাইমে চলে যাবা। এটা নীতিমালা, নিয়ম করে দিলে। একটা সুন্দর নীতিমালা যদি থাকে তাহলে হচ্ছে বাংলাদেশ স্লিপার সহ পুরো পরিবহন সেক্টরটা আমরা মনে করি যে একটা শৃঙ্খলার মধ্যে আসবে এবং আপনি as a ভালো বাস হবে। মালিক হিসেবে নীতিমালার আন্ডারে কি কি চান? নীতিমালার আন্ডারে যেমন মানে এখন তো যেহেতু মূল সমস্যাটা হচ্ছে বলতেছে নিম্নমানের চেসিস, এইটা আগামী 2-3 বছর পরে যে ইয়ার পরে আমার এটা রিকভার করে অন্য চেসিসে করতে হবে। একটা নিরাপত্তার ব্যাপার হচ্ছে যেমন করতে পারে যে যেমন এক্সিট ডোর, এক্সটেন্ডিং গুশ, যেমন যদি আগুন ধরে, হ্যাঁ, ফায়ার এক্সটেন্ডিং গুশ। এরপরে দেখা যাচ্ছে আপনার এইটার একটা দিয়ে দিল যে এতর উপরে তুমি চালাইতে পারবা না, ঠিক আছে। এরপরে বলে হয়তো বা দেখা যাচ্ছে একটা তদন্তে আসতে পারে তারা, যে আসলো, আইসা দেখলো যে সব কিছু ঠিক আছে কিনা, সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখা যায় সেফটির ব্যাপারগুলো এখানে প্রাধান্য দিচ্ছে কিনা, আর কিছু নেই। এইটা হলেই তো সুন্দর হয়ে যায়। তাদের তো মূল সমস্যা হচ্ছে চেসিস বলতেছে। তো এরপরে প্রাইজের একটা ব্যাপার, যে আপনি এই প্রাইস ছাড়া বিক্রি করতে পারবেন না। এই প্রাইজের ছাড়া যদি আমরা দেখি তাইলে কিন্তু সাথে সাথে ডাম্পিং বেরোবে। আপনার এই প্রাইস থাকতে হবে, প্রাইস মনিটরিং। অন্য অন্য কোম্পানি হয়তো বা আমাদের ইম্পেরিয়ালে হয়তো বা সবাই জানে আমরা ওই লো প্রাইসে আমরা কিছু করি না, কিন্তু এই নীতিমালাটা হইলে আমাদের জন্য ভালো, কারণ আমাদের এখানেও সব এলিট যাত্রী। এখন দেখা যাচ্ছে আমরা হয়তো একটা ভালো রেটে দিচ্ছি, ভালো কিন্তু এই যাত্রীটা অন্য একটা আশেপাশে পরিবেশে, ভাই ওরা তো এত কমে দিয়ে দিচ্ছে। এখানে তো পরিবেশগত অনেক পার্থক্য, অনেক কিছু আছে, অনেক পার্থক্য আছে। দেখা যাচ্ছে কাউন্টার, ওই যে কিছু একটা মাঝে কিছু ব্লগারও আমার মানে করছে যে কাউন্টার ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই, যেটা আমার অন্যদের থেকে একটু আলাদা, এর জন্যই দিচ্ছে। এখন প্রাইজের এই নীতিমালাটাও দরকার, যে এত রেটের নিচে তোমরা দিতে পারবা না,
তাহলে সবাই বাঁচবে। যেমন নন এসিতে যেমন হচ্ছে একটা প্রাইস আছে, এই রেটটা ফিক্সড করে যে এটার নিচে তোমরা করতে পারবে না, এটা করলে খুব আছে, এটা খুব কঠোরভাবে করলেই সব ঠিক হয়ে যাবে। কারণ এইখানে আমার কথা হচ্ছে আমরা সবাই একই দেশের লোক, একই দেশের মানুষ আমরা, তো আমরা কারো উপরে কারো সাংঘর্ষিক না হই। আমার যদি ভুল থাকে এটা বলে দেখ, কিন্তু আমরা সাংঘর্ষিক না হই, কারণ সম্পদটা আমাদেরই, আমার দেশের সম্পদই, আমার দেশের সম্পদ না। যারা হয়তো এটার বিরুদ্ধে তারাও তো কেউ দেখা যাচ্ছে এইখানে জব করে, তারও তো অনেক আত্মীয় স্বজন সবাই এসে যায় না, ভালো ভালো লোক যাচ্ছে না, এলিট পার্সন গুলা যাচ্ছে না, আমাদের ফোন দিয়ে বলতেছে না যে ইয়ে দেন, তো এখন তারাও তো যাচ্ছে। এখন তারাও যদি সাংঘর্ষিক হয়ে যায় আমরা কই যাব? আমরা তো চাচ্ছি সমমর্মিতা, আমরা চাচ্ছি পরিপূরক হয়ে কাজ করব। এইখানে তো দেখা যাচ্ছে বুঝছি আমাদেরকে বলতেছে যে নিম্নমাসের চেয়েছি, ঠিক আছে আমি এটা শুধরাই নিব, আমরা বলছে আমি এটা শুধরাবো, আমাদের একটু সময় দিতে হবে তো, আর এটা সময় এমনি হয়ে যাবে, সময় দেওয়া লাগবে না। আপনার যদি ক্ষুধা লাগে আপনাকে বলতে হবে না যে আপনার ক্ষুধা লাগছে কিনা, হইলে আপনি এমনিই করবেন। আমার যখন দেখা যাচ্ছে ইয়ে হবে অটোমেটিকলি আমিই করে ফেলবো, 2-3 বছর পরে আমি যারা দেখা যাচ্ছে আমি মাল্টি এক্সেল বিভিন্ন ব্র্যান্ডের ইয়েগুলো আনবো, আমি আনবো, এটা সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমরাও একটু চেঞ্জ চাচ্ছি। হঠাৎ করে বন্ধ করে তো সম্ভব? আপনার মাথা ব্যথা মাথা কেটে, আপনার মাথা ব্যথা হয়েছে আপনি সিটি স্ক্যান করেন, ইয়ে করেন, ধীরে ধীরে এটা ইয়ে করেন। আপনি একবারে যদি দেখা যাচ্ছে সবকিছু ইয়ে করে দেন তাইলে তো এটা সমঝোতায় এখনো পর্যন্ত দেখতেছি না। তো আমরা ব্যাপার হচ্ছে আমি আশা করি সরকার ব্যাপারগুলো বুঝতে পারবে, জিনিসগুলো বুঝতে পারবে। আসলে এটা তো দেখা যাচ্ছে সরকারেরও তো ক্ষতি, এমন না আমরাও তো ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি না, তো সরকারও তো লুজার হবে। 1000 গাড়ির ভ্যাট কি পাচ্ছে না? ভ্যাট তো সরকারও পাচ্ছে, তো লুজার তো সরকারও তো ভ্যাট ট্যাক্স দরকার। বর্তমানে রিজার্ভ ঘাটতি যেটা, আমরাও তো কিছুটা দেখা যাচ্ছে অভাব পূরণ করতেছি, তা আমাদের ব্যাপারগুলো দেখতে হবে না? আমার যদি নন এসি হইতো আমি এইভাবে বলতে পারতাম না, তা আমি তো দিচ্ছি ভ্যাট। আপনি সরকারের কোনো ফল্ট দেখেন? সরকারের ফল্ট হচ্ছে হয়তো বা সরকার জিনিসটা অনুধাবন করতে পারে আসলে কোথায় সমস্যাটা, আর সমস্যাটা যদি কোথায় হয়েছে এরপরে যে কোথায় গিয়ে দাঁড়াবে এটা হচ্ছে আপনার ফিউচার দেখতে হবে, ফিউচার বুঝতে হবে যে এটা কোথায় যায়। এটা লং টার্ম লাগবে, অন্তত 2-3 বছর তো দিতে হবে। কারণ যেই লোকগুলো আপনার কিস্তিতে নিছে সে তো গাড়িগুলো ছাড়বে না, সে ইকোনমি করবে, তখন তো এইবার গণহারে গাড়ি হয়ে যাবে। গণহারে কেন? কারণ অন্য কোম্পানির যে ইকোনমিগুলো হয়তো বা মার্কেটে চলে না সেও নিয়ে আসবে, তখন এইগুলা প্লাস ওগুলা মিলে যাত্রী থেকে গাড়ি বেশি, তখন তারাও দোষারোপ করবে রেট কম বিক্রি করতেছো, এই বিক্রি করতেছো, কিছু করার নেই তো। তখন বাজার তো এমনিতেই বাজার এমনিই খারাপ। প্লাস আপনি দেখেন, আপনি এলিট যাত্রী মানে একটা জিনিস দেখেন, আপনি যে বাইরে থেকে গাড়ি আনবেন আপনার ফ্যাক্টর তো কয়েকটা কম্পিটিটর আপনার, স্পেশালি আমরা যারা ট্যুরিস্ট কোম্পানিতে, মানে এটা তো এক হিসেবে ট্যুর, আমাদের কোম্পানিতে বেশিরভাগ ট্যুরে যায় ট্যুরিস্ট গুলা, কক্সবাজার যাচ্ছে, খাগড়াছড়ি যাচ্ছে, বান্দরবন যাচ্ছে, ঠিক আছে। এখন সমস্যাটা কোথায় দেখেন, আমাদের কম্পিটিটর কিন্তু এখন এয়ারলাইন্স গুলো হয়ে গেছে, আমাদের কম্পিটিটর হচ্ছে ট্রেন হয়ে গেছে। এখন আসেন কিভাবে ট্রেন হয়ে গেছে, এয়ারলাইন্স হয়ে গেছে। দেখেন আগে বিক্রি করতাম হচ্ছে বাইরে থেকে যদি একটা গাড়ি আনি, এটা 3 কোটি টাকা দিয়ে গাড়িটা আনার পরে আমার বিক্রি করতে হবে 3000 টাকা, কারণ উপায় নাই তো, আমার তো টাকাও দিতে হবে। এখন যাত্রী এসে বলবো আপনি 3000 টাকা দিয়ে আমি কেন কক্সবাজার তো এয়ারলাইন্সে যাইতে পারি 4-5 হাজার টাকা দিয়ে, আমার সময় বাঁচলো, কেন আমি যাব? দেখেন আমি এমন কিন্তু ওই যাত্রীগুলো কিন্তু পাচ্ছি না, যে একদম এই টপ এলিট যারা দেখা যায় সব এয়ারলাইন্সে চলে যায়। এখন বাকিগুলো যায় ট্রেনে চলে যায়। তো ট্রেনে চলে গেলে দেখা যাচ্ছে আপনি বলেন আর যাত্রী কয়জন সমষ্টি আর কতজন পাই, ওদের গুলা শেষ হইলে পরে আমি পাই। তো এর ভিতরে যদি এই কাজও করে তো আমি তো নাই হয়ে যাব, আমি না সবাই লুজার হবে। এটা এখন বুঝতে পারতেছে না, কিন্তু লুজারটা যে হবে পরে বুঝতে পারবে, দীর্ঘমেয়াদী ক্ষতি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেন বুঝে নাই যে এই পর্যায়ে আসবে, এখন বুঝতেছে কেমন লাগতেছে, কতটা ক্ষতিপূরণ। আমরা যদি ফিউচারটাই বুঝতে পারতাম তাইলে তো আমরা জীবনে সব ব্যাপারেই সাফল্য লাভ করতাম। আমার যে সরকারের অনুধাবন করতে হবে এইটা কোথায় যায় দাঁড়ায়, সবাই লুজার হবে, একটা সময় সবাই লুজার। কারণ এই গাড়িগুলো ফেলবে না, কেটে এগুলো ইকোনমি বানাবে, তখন অটোমেটিকলি প্রাইস একদমই ডাউন, সবাই শেষ।
তখন আর ভালো গাড়ি বলেন কোনো গাড়ি আনার প্রতি কেউই আগ্রহ করবে না, এখনই তো যে মার্কেট তাতে কেউ আগ্রহ করতেছে না। করতেছে না। তাহলে আপনি বলেন, কারণ ঢাকা কক্সবাজারে 1000-1200 টাকা কিছু মানুষ হয়তো বা বলতেছে, কিন্তু বাস্তব প্রেক্ষাপট তো বুঝতেছে না। ব্যবসা করে কয় টাকা কি করবে, আমরা বুঝতেছি কয় টাকা লাভ আর কি অবস্থা। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, যারা শুনছে তাদেরকেও ধন্যবাদ। আমি একটা জিনিসই বলবো, কোনো জিনিস সাংঘর্ষিক ভাবে দিবেন না, ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করেন। আমার জায়গা হইলে আপনি কি করতেন, সমাধানে আসতে হবে। ভাই হিসাবে দেখবেন জিনিসটা যে আসলে কি পরিস্থিতিটা। আমি বলতেছি না একবারও একদম দেখা যায় আপনি নিম্নমানের স্লিপার অনেক ভালো হয়েছে, কিন্তু আমার একটু সময় দেন, আমি রিপ্লেস, আমাকে একটু সময় দেন, আমি করে দিচ্ছি। আমি করে দিব 2-3 বছর পরে আপনি এটাও প্রণয়ন করে দেন যে না, স্লিপার এখন যেগুলো পারমিট হয়ে গেছে শেষ, বাদ বাকি গুলো আমি দিব না, শেষ, বন্ধ, আর কোনো পারমিশন হবে না। অটোমেটিকলি আমার 2-3 বছর পরে আমি বাধ্য হয়ে যাবো গাড়ি সরাই পুরনো হয়ে যাবো, কারণ এই গাড়িগুলো আর চালানো সম্ভব না। তো তখন আমার বাধ্য হবে নতুন ভালো ব্র্যান্ডের গাড়ি আনতে, যেহেতু আমি বুঝতেছি যে এটা হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।